নমস্কার দর্শক বন্ধুরা, আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যাদের হাতে ছুটি খুব কম থাকে তারা কিভাবে রাজস্থান ভ্রমণ করবে সেই সব তথ্য নিয়ে আজকের এই ভিডিও। আমরা হাওড়া থেকে ট্রেন ধরে গত 26শে ডিসেম্বর 6:30 নাগাদ এসে পৌঁছেছিলাম বিকানের স্টেশনে। সেখান থেকে টোটো একটা ভাড়া করে নিয়ে আমরা চলে গেছিলাম আমাদের আগে থেকে বুকিং করে রাখা হোটেলে তানিশা হেরিটেজ হাভেলিতে। একদম বাড়ির মতো পরিবেশ, খুব সুন্দর ডেকোরেশন করা ছিল। তবে আমরা যে সমস্যার সম্মুখীন হয়েছিলাম সেটা একটু জানিয়ে রাখি। সেটা হলো গুগলে মেক মাই ট্রিপে এই হোটেলের নাম দেখালেও এরা কিন্তু সেই বুকিং গ্রাহ্য করে না। তাই যে কোনো সাইট থেকেই হোটেল বুক করুন না কেন, বুকিংয়ের পরে অবশ্যই করে হোটেলের ওনারকে একবার ফোন করে কনফার্ম করে নেওয়া উচিত। আমাদের ছাদে এই রুমটি দেওয়া হয়েছিল। যেহেতু আমরা 3 জন ছিলাম তাই নিচে একটা ম্যাট্রেস দিয়ে বিছানার ব্যবস্থা করা ছিল। এছাড়া ব্যবস্থা সব ঠিকঠাকই ছিল। আমি অনেকটা খোঁজাখুঁজি করেই এই হোটেলটা নিয়েছিলাম, কারণ এখান থেকে কয়েকটা দর্শনীয় স্থান একদম পায়ে হেঁটেই ঘুরে আসা যায়। আমরা লাগেজ রেখে একটু ফ্রেশ হয়েই বেরিয়ে পড়েছিলাম, আর বেরিয়েই এই ফুচকা স্টলে ফুচকা খেলাম। এত যত্ন সহকারে ভদ্রলোক বানিয়ে দিলেন আর এত কম টাকায়, সে দেখে আমরা তো আপ্লুত। 50 টাকায় 7টা দই ফুচকা, ভাবা যায়? টেস্টটাও দারুণ ছিল। কত কি দিয়েছিল যে ফুচকাটা বানাতে, একের পর এক দারুণ, মানে সব মিলিয়ে দারুণ একটা টেস্ট হয়েছিল। এরপর আমরা পায়ে হেঁটেই পৌঁছে গেছিলাম আমাদের প্রথম দর্শনীয় স্থানে। এটা হলো রামপুরিয়া হাভেলি। রামপুরিয়া হাভেলি ইন্দো ইউরোপিয়ান স্থাপত্যে তৈরি হয়েছিল। 1400 দশকে এক ধনী বণিক রামপুরিয়ার পরিবার এই হাভেলি বানিয়েছিলেন। 9টি হাভেলি নিয়ে তৈরি হয় এই স্থাপত্যটি। অসাধারণ ঝরোখা জালিকার কাজের নিদর্শন এইখানে দেখতে পাওয়া যায়। তবে এখন এই হাভেলিটা হোটেল হিসাবে ব্যবহার করা হয়, তাই এখানে ঢুকে দেখার কোনো সম্ভাবনা নেই। রান্নার টেস্টগুলো কিন্তু দারুণ। ওখান থেকে ঘুরে এসে সুস্বাদু একটি খাবার খেয়ে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। আমাদের হাতে যেহেতু কম সময় ছিল তাই খুব সকালেই বেরোনোর কথা ছিল বাকি জায়গাগুলো দেখার জন্য। আমরা ভোরবেলায় উঠে আমি আর বোন দুজনে মিলে বেরিয়েছি সিটি এক্সপ্লোর করতে। প্রচুর এখানে এই জিনিসগুলো প্রচুর আছে। বিকানের শহরটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এইদিকে যেমন এরকম পুরনো দরজা, আবার কিছু নতুনও রয়েছে। এই যে এখানে যেমন নতুন করে ফেলছে, সব ভেঙে যাচ্ছে বলে সব নতুন হয়ে যাচ্ছে। ভেঙে সব মডার্নাইজ করে ফেলছে। মডার্ন বানাচ্ছে, ভেঙে ঠিক করছে, ঠিক আছে, কিন্তু এই স্ট্রাকচারটা রাখতে পারলে বেশি ভাল লাগতো না, এর স্পেশালিটিটা থাকতো তাহলে। আমরা 2 বোনে সকালেই উঠে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম লক্ষ্মীনাথজি মন্দির দেখতে। দূরে দেখা যাচ্ছে। এইখানে এই ভদ্রলোককে তার গোফের দিয়ে গালপাট্টাটা দেখতে হতো, কি দারুণ দেখতে ছিল। বাজার सब्जी बनती है, एलोवेरा की सब्जी बनती है, और ये नहीं शरीर में लगाते हैं। हाँ वो लगाते हैं, वो पता है, पर सब्जी बनता है ये पता नहीं है। बनती है। अच्छा अच्छा, यहाँ बनती है राजस्थान में। हाँ,
মন্দিরের আগেই একটা ছোট্ট বাজার বসেছিল। মোটা মোটা লঙ্কা, ওইটা কি রে? লাল আলু? না না, লাল আলু মানে কুমড়োর মতো। ও, ওইদিকে একটা বিশ্বকর্মা মন্দির। এখানে বেশ কিছু দেবদেবীর মন্দির আছে, আর লক্ষ্মীনাথজি মন্দির আর ভান্ডারসার জৈন মন্দির সেটাও পাশাপাশি রয়েছে। এটা হলো লক্ষ্মীনাথজি মন্দিরের এন্ট্রান্স, আর এখানে পূজা সামগ্রীর দোকানও কিছু রয়েছে। পুরানে বস্ত্র, ও আচ্ছা আচ্ছা, পুরানে বস্ত্র ইহা রাখে, মানে কি বলতো, রেখে দেবে, যাদের দরকার তারা নিয়ে যাবে। এটা একটা লেক টাউনেও এরকম একখানা করেছে, বুঝেছিস? বাহ, খুব ভালো লাগলো এই জিনিসটা। ও মা, এখানে কত পায়রা! সকালে এসে অবশ্য আমরা ভিতরে যাইনি, পরে বাকি ফ্যামিলি মেম্বারদের সাথে এসে ভিতরে গেছিলাম। কিন্তু এখানে ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই ভিতরের কিছু দেখাতে পারলাম না। এখানে মন্দিরের গায়ে বিষ্ণুদেবের 10 অবতারের চিত্র তৈরি করা আছে। ভিতরে আছেন রাধা কৃষ্ণের মন্দির, হনুমানজির মন্দির, দেবী কর্ণী মাতার মন্দির। লক্ষ্মীনাথজির মন্দির ঘুরে আমরা পাশেই অবস্থিত ভান্ডাসার জৈন মন্দির দেখতে গেছিলাম, কিন্তু ওখানকার কিছু ফটো ছাড়া কোনো ভিডিও তুলতে দেওয়া হয়নি। জৈন টেম্পলটি বিখ্যাত এর শিল্পকর্মের জন্য, স্থাপত্য এবং দেওয়াল চিত্রের জন্য এটি বিখ্যাত। অসাধারণ কারুকার্য করা রয়েছে সমস্ত মন্দিরের গায়ে। এই মন্দিরটি 12 শতকে নির্মিত হয়েছিল। কিংবদন্তি অনুসারে এই মন্দিরের নির্মাণে একটি মটরের জলের পরিবর্তে 40 কেজি ঘি ব্যবহার করা হয়েছিল। আমাদের এর পরের গন্তব্য ছিল কর্ণী মাতা মন্দির। ভান্ডাসার জৈন টেম্পল থেকে মোটামুটি 36 মিনিট মতো লাগে, 28.5 কিলোমিটার দূরত্ব। ভেতরে টেম্পলের যদি আলাদা থাকে ছবি আমরা তুলব, ভিডিও। কর্ণী মাতা টেম্পল। এই মন্দিরটি যাদের নামে প্রসিদ্ধ তাদের আমরা একটু পরেই দেখতে পাবো। এই মন্দিরটি মূলত 500 বছর আগে 1530 খ্রিস্টাব্দের দিকে কর্ণী মাতার মহাপ্রয়াণের পর গঠিত হয়েছিল। মন্দিরের দেওয়ালের রং থেকে শুরু করে দরজার রঙও দেখলাম গোলাপি রঙ। অনেকে তাই গোলাপি রঙের কাপড় পরে আসছেন পুজো দেওয়ার জন্য। হ্যাঁ, ঠিকই দেখেছেন, এখানে প্রায় 25,000 ইঁদুর নিশ্চিন্তে আপন মনে বসবাস করে এবং এদের দেখভালও করা হয়। এই ইঁদুরগুলোকে কাবা বলা হয়। মন্দিরের সর্বত্র এদের বিচরণ অবাধ। মানুষের আনাগোনায় এরা এখন অভ্যস্ত। মন্দির চত্বরের প্রায় সব জায়গায় এদের জন্য খাবার রাখার ব্যবস্থা আছে। এই মন্দিরটিও অসাধারণ কারুকাজ করা আছে। 20 শতকের গোড়ার দিকে মহারাজা গঙ্গা সিংয়ের আমলে মন্দিরটির নির্মাণ কার্য সম্পূর্ণ হয়েছিল। পুরো মন্দিরটি মার্বেল পাথরের উপরে সূক্ষ্ম কাজ দিয়ে সাজানো। মন্দিরের গর্ভগৃহে প্রবেশের পথে একটি রূপোর দরজা বানানো রয়েছে।
ক্যামেরা 30 টাকা, মুভি 70 টাকা। এখানে মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ আছে, কিন্তু তার জন্য টাকা ধার্য করা আছে। রয়েছে ওখানে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। কি সুন্দর সুন্দর কাজ, শ্বেত পাথরের এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ। দারুণ সুন্দর সুন্দর কাজ শ্বেত পাথরের। কর্ণী মাতা মন্দির দেখতে আমাদের মোটামুটি 40 মিনিট মতো সময় লেগেছিল। এরপর আমরা চলে গেছিলাম পরবর্তী গন্তব্যের দিকে। কর্ণী মাতা টেম্পল থেকে আমাদের পরের গন্তব্যের দূরত্ব ছিল 30.5 কিলোমিটার মতো। সময় লেগেছিল প্রায় 50 মিনিটের মতো। তাই সেই সময়টা আমরা এভাবেই অ্যাটলাস খেলতে খেলতে চলে গেছিলাম। হ্যাঁ, এটাই হলো আমাদের পরের গন্তব্য, জুনাগড় ফোর্ট। রাজস্থানে একমাত্র এই ফোর্টটাই সমতলে নির্মাণ হয়েছিল। কিন্তু জুনাগড় ফোর্ট নিয়ে একটি আলাদা ভিডিও না করলেই নয়। এত কিছু আছে দেখার এখানে যে এক ভিডিওতে দেখানো সম্ভবই নয়। তাই জুনাগড় ফোর্ট দেখতে আর একটা ভিডিওর অপেক্ষা আপনাদের করতেই হবে। তার থেকে বরং এখন আপনাদের নিয়ে যাই মরুভূমি জাহাজ দেখতে। আমরা বিকেল প্রায় 5টা নাগাদ পৌঁছেছিলাম এনআরসিসি, অর্থাৎ ন্যাশনাল রিসার্চ সেন্টার অন ক্যামেল। এখানে মার্চ থেকে অক্টোবর অবধি দুপুর 1:30 থেকে সন্ধ্যে 7:30 অবধি খোলা থাকে এবং নভেম্বর থেকে ফেব্রুয়ারি 1টা থেকে 6:30 অবধি খোলা থাকে। টিকিট মূল্য ইন্ডিয়ান ট্যুরিস্টদের জন্য 50 টাকা আর ফরেনারদের জন্য 200 টাকা। এখানে ক্যামেল রাইডও হয় এবং তার জন্য 100 টাকা টিকিট মূল্য আছে। এখানে বিভিন্ন প্রজাতির যেমন বিকানেরি, জয়সালমেরি এবং কাচ্চি প্রজাতি প্রায় 270টি উটে রক্ষণাবেক্ষণ করা হয়। এগুলো হচ্ছে মেল উট, এইদিকেও আছে। এই ক্যামেল রিসার্চ সেন্টারটি প্রথমে ছিল ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। পরে 1995 সালে এটি ন্যাশনাল রিসার্চ সেন্টার অন ক্যামেল হিসেবে উন্নীত করা হয়।
বাপরে বাপ, বিশাল। এটা কি বার ও ওই যে জল আছে না ওর মধ্যে। হ্যাঁ ওদের তো মানে জল রাখে। কত কি করছে। এখানে বেশ কটি সুভেনিয়ার শপও আছে। উটের চামড়ার ব্যাগ, টুপি, চটি, বেল্ট এরকম অনেক কিছুই পাওয়া যায়। আবার পশমের বিভিন্ন ধরনের চাদরও পাওয়া যায়। এখানে একটা মিউজিয়ামও আছে, যেখানে উটের নানান রকম খাদ্য সামগ্রীর বিবরণ, পশমের রকম ফের সব কিছু সম্পর্কে দেখানো রয়েছে। আর এই ছবিটা হলো এই রিসার্চ সেন্টারে প্রথম কোনো উটের বাচ্চা হওয়ার ছবি। ছোট ময়ূর বোধহয়, ওদের পালকগুলো কম। মিউজিয়ামে পাশের বাগানটায় প্রচুর ময়ূর ঘোরাঘুরি করছিল। ক্যামেল রাইড হবে। এখানে উটের দুধের তৈরি অনেক কিছুই পাওয়া যায়, তবে আমরা যখন খোঁজ করেছিলাম তখন শুধুমাত্র লস্যিটাই ছিল। হালকা একটু নোনতা। হ্যাঁ ওটাও শুনেছিলাম নোনতাই হবে। ভালো খেতে, খেতে ভালো। একটু ফ্লেভার তো, ওটা অতটা বোঝা যাচ্ছে না। বিকানেরে আসবো আর ভুজিয়া খাবো না তা তো হয় না, তাই আমরা মার্কেটে চলে এসেছিলাম বিকানেরি ভুজিয়া আর ঘেওয়ার খাওয়ার জন্য। মালাই দিয়ে রাজস্থানে এসে ঘেওয়ারটা অবশ্যই ট্রাই করা উচিত, আর সেটা যদি হয় মালাই দিয়ে, ওহ তাহলে তো আর কথাই নেই। আমরা এখন বিকানের জাংশনে রয়েছি। বিকানেরের ট্রিপ আজকের মতো আমাদের এখানেই শেষ হলো। এরপরে আমরা চলে যাচ্ছি জয়সালমের। আমাদের ট্রেন আছে 11:30টার সময়, লিনার এক্সপ্রেস, সেইটাতে করে আমরা চলে যাব জয়সালমেরে, বিকানের জাংশনটা। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন।
আর যারা সাবস্ক্রাইব না করে দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন এবং বেড়াতে থাকুন। এখান দিয়ে পুরো সিটি ভিউটা পাওয়া যায়।